আমি বা আমার মতো লক্ষ লক্ষ তরুণ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির খেদমতে, জাতির সেবায়, জনগণের জন্য যে উদ্যোগ নিয়েছিলাম, যেই ত্যাগ স্বীকার করেছিলাম, ২০২৪ সালে এসে আমাদেরই মতো তরুণ বা ১ বছর ২ বছর আগে বা পরের বয়সের এই জেনারেশন, যাদেরকে আমরা জেনারেশন সি বা জেনারেশন জুমার্স বলছি, ছাত্র জনতা যাদেরকে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নামে, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ব্যানারে তারা একই প্রকারের একটি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের সেবায়, বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষাকে একটা রূপ দেওয়ার জন্য। ৫৩ বছরে বিভিন্ন প্রশাসনিক অসুবিধায়, রাজনৈতিক অসুবিধায় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার ১৯৭১ সালের মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, যে মর্ম, যে স্পিরিট, সেটার মধ্যে জং পড়েছিল, সেটার মধ্যে ময়লা পড়েছিল, সেটাকে বাধাগ্রস্ত হয়েছিল। এটাকে দূর করার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামটাকে এক একজন এক নামে ডাকতে পারে, তবে সর্বজন বিদিত, সর্বজনের নিকট প্রিয় নাম হচ্ছে, তারা বলছেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা। পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান এবং তার সহযোগী জনাব জুলফিকার আলী ভুট্টো, তাদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের তৎকালীন মানুষের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায়। এই যে গণতান্ত্রিক চেতনা, মানসিকতা, গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা, এই আমাদের শাসন করার অধিকার প্রতিষ্ঠার জন্যই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। মুক্তিযুদ্ধের তাৎক্ষণিক কারণ ছিল ২৫শে মার্চ ১৯৭১ দিবাগত রাত্রে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের সহযোগী বাহিনীগণ কর্তৃক সশস্ত্রভাবে নিরস্ত্র নিরীহ বাঙালি ছাত্র, বাঙালি শ্রমিক জনতা, মানুষ এবং বাঙালি সেনা, বাঙালি বিডিআর, তৎকালীন ইপিআর সদস্য এবং পুলিশ, তাদের উপর আক্রমণ করা। পাকিস্তান সেনাবাহিনী মনে করেছিল যে এই আক্রমণ করলে তাদের আন্দোলনটা স্তম্ভিত হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। আসলে আন্দোলনটা স্তব্ধ হয় নাই। আন্দোলনটা নতুন করে যুদ্ধের, মুক্তিযুদ্ধের নামে শুরু হয়েছে। এবারের সংগ্রাম একবারই শুরু, স্বাধীনতা চাই, আর সরকারের কাছে কিছু চাই না। সেই মুক্তিযুদ্ধটাই ১৯৭১ সালের মার্চ মাসের ২৫ তারিখ দিনের শেষে রাত ১২টার পর শুরু হয়, অর্থাৎ ২৬শে মার্চ শুরু হয়েছিল এবং ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখ শেষ হয়েছিল। গোনা গোনা ২৬৬ দিন এবং ৯ মাস বলি আমরা সাধারণত ভাবে। এই সময়টাতে হাজার হাজার ছাত্র এবং তরুণ যুদ্ধে গিয়েছিল। আমিও তরুণ ছিলাম, আমার বয়স ২১-২২ ছিল। আমার মতো হাজার 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 তরুণ গিয়েছিল, ছাত্র জনগণ গিয়েছিল, শ্রমিকগণ গিয়েছিল, সকলেই যুদ্ধ করেছিলেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যখন অনেক দূর অগ্রসর হয়েছিলাম, সে সময় বিভিন্ন ভূ রাজনৈতিক কারণে বলেন বা আন্তরাষ্ট্রীয় কৌশলগত কারণে বলেন, সে সময় ভারত সশরীরে তার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী দিয়ে আমাদেরকে যুদ্ধে সহায়তা করেছে ডিসেম্বর ১৯৭১-এ। সেই প্রেক্ষাপটে ৩ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধের ফলশ্রুতিতে আমাদের ৯ মাসের যুদ্ধের কালমিনেশন পয়েন্ট ১৬ই ডিসেম্বর, আর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছে তারও কালমিনেশন পয়েন্ট হলো ১৬ই ডিসেম্বর। আমাদের জন্য এটা বিজয় দিবস, আমাদের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত দিন, বিজয় ১৬ই ডিসেম্বর ১৯৭১, আর মাত্র ৪৮ ঘন্টা পরে। সেই জন্যই আমি সেই মুক্তিযুদ্ধের সকল শহীদগণের প্রতি শ্রদ্ধা জানালাম। রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে যারা আমার সঙ্গে ছিলেন, যাদের কথা এখনো মনে আছে, তাদের কথা তো বটেই, আর যারা অন্যান্য জায়গায় ছিলেন, সেক্টরে ছিলেন, ব্যাটালিয়নে ছিলেন, ব্রিগেডে ছিলেন, জঙ্গলে, পাহাড়ে, বনে, নদীতে, নৌ কমান্ডো, বিমান কমান্ডো, সব ৪ ভাগের ৩ ভাগই এখন পৃথিবীতে নাই। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানালাম আপনাকে আমার আলোচনার শুরুতেই, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই মর্মে কথা বলার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন। কয়েক মিনিট আপনার এখানে কথা বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আমরা যেটা জানতে পারি যে ভারতের অবদান নিয়ে ভারত যেটা মনে করিয়ে দিতে চায় বারবার। তো সেই বিষয়টা আপনার কাছে কি? ভারত সেই মুহূর্তে সাহায্য না করলে আমরা সে বিজয় অর্জন করতে পারতাম না। বিষয়টা কি এরকম? ওই আমলে আমি একজন ক্ষুদ্র ব্যক্তি ছিলাম, এখনো ক্ষুদ্র ব্যক্তি। মহান আল্লাহ যদ্দুরই সম্মান দিয়েছেন, যদ্দুরই অর্জন দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু ওই আমলে তো বয়সটাও ছোট ছিল, বোঝার শক্তি ছোট ছিল। যতটুকু আমি এখন পিছনের দিকে তাকিয়েও বুঝি, পৃথিবীতে সব দেশই যে প্রতিবেশী রাষ্ট্রের সাহায্য নিয়ে স্বাধীন হয়েছে এমন কিন্তু না। আমরা যদি ১৯৭১ সালের মার্চ মাসের ২৬ তারিখ থেকে যে যুদ্ধ শুরু করেছিলাম, সেই যুদ্ধটা যদি আমরাই চালিয়ে যেতাম এবং ভারত যদি আমাদেরকে পরোক্ষভাবে সাহায্য করতো, অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, রেশন দিয়ে, ইত্যাদি দিয়ে, তাহলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা স্বাধীনতা অর্জন করতাম। কারণ আমাদের মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়তো, আমাদের সাংগঠনিক শক্তি বাড়তো, আমাদের অভিজ্ঞতাও বাড়তো। হ্যাঁ, আমাদের নিজস্ব শক্তিতে ডিসেম্বর ১৯৭১-এ আমরা এটাকে চূড়ান্ত বিজয় পেতাম কিনা, এটা একটা আলোচ্য বিষয়, বিতর্কিত বিষয় হতে পারে। হয়তোবা ১ বছর পরে হতো, ৬ মাস পরে হতো, ২ বছর পরে হতো, কিন্তু হতে বাধ্য। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে কি ভিয়েতনাম স্বাধীন হয়েছে না দ্বিতীয়বার?
1973 সালে হয়েছে তো, এবং পৃথিবীতে আরো দেশ আছে যারা দীর্ঘদিন সংগ্রাম করে যুদ্ধ করে নিজেরা নিজেরা জয়ী হয়েছে। তা আমি সেই জন্য আপনার প্রশ্নটার উত্তরে বলবো, এটার কংক্রিট উত্তর হ্যাঁ বা না সময় মেপে বলা মুশকিল। আমি আমার মূল্যায়নটা বললাম, অবশ্যই আমরা নিজেরা যুদ্ধ করলেও স্বাধীনতা বা বিজয় ইনশাল্লাহ পেতাম। তাদের কাছ থেকে বা অন্য যে কোনো রাষ্ট্রের কাছ থেকে আমাদেরকে পরোক্ষ সহায়তা তখন নিতেই হতো। এখন কেন তারা সেই ডিসেম্বরের 3 তারিখ অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নামক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে গেলেন, সেটা ওই আমাদের ভূ রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় কারণে সেটা হয়েছিল আর কি। আর আরেকটা প্রশ্ন, সেই মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধা মানে শহীদদের সংখ্যা দিন দিন বাড়ছে। শহীদরা মানে একরকম সংখ্যা ছিল যখন আমরা শুনেছি যে যখন শহীদ হয়েছেন সেই সংখ্যাটা ছিল, আমি যদি ভুল না করি, 60,000 কি 80,000 এরকম একটা পরিমাণ। এখন 2.5 লাখ 3 লাখ এরকম শোনা যায়। তো এই শহীদদের তালিকা কিভাবে দিনের পর দিন সে বাড়তে থাকলো? আমি প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে যতদূর বুঝি ততদূরই দিব। সেটা হলো যে এখন তো 53 বছর হয়ে গিয়েছে। আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম এবং দীর্ঘদিন স্বাধীনতার পরেও দীর্ঘদিন চাকরি করেছি, আমাদের সেনাবাহিনীতে কিন্তু শহীদদের তালিকা আছে, এবং যারা পুলিশ বাহিনীতে ছিলেন তাদের তালিকা পুলিশ বাহিনীতে আছে। যারা তৎকালীন ইপিআর থেকে গিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন তাদের তালিকা ইপিআর তথা পরবর্তীতে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর কাছে আছে। যারা নৌবাহিনী বিমান বাহিনী তাদের কাছে আছে। অর্থাৎ মুক্তিযুদ্ধে যারা সংগঠনের মধ্য দিয়ে করেছে যুদ্ধ, তাদের তালিকাটা আছে। আপনি যে যুদ্ধের যে সংখ্যাটার কথা বলছেন, এটা কিন্তু নিশ্চিতভাবে শুধুমাত্র রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদগণের কথা বলছেন না। আপনি বলছেন সামগ্রিকভাবে 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে শাহাদত বরণ করা মানুষের সংখ্যা। এই মানুষের সংখ্যা স্পেসিফিক্যালি আমার পক্ষে নিশ্চয় দিয়ে কোনো ফিগার বলা সম্ভব না। সম্ভব অনুমান করি যে আপনার পক্ষেও সম্ভব না। এটা নিয়ে অনেক গবেষক অনেক রকম বক্তব্য দিয়েছেন। আমরা বহু বছর আগে থেকে দাবি করে এসেছি যে সময় এবং সুযোগ থাকতে সারা বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রামে বা ইউনিয়নে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় এবং সেখানে শহীদগণের নামে তালিকা দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারবো প্রত্যেকটা গ্রামে বা ইউনিয়নে বা উপজেলা ভিত্তিতে কতজন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। আমরা অবশ্যই আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের লিটারেচারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্যে 30 লক্ষ শহীদের কথা আমরা সবসময় বলছি, কিন্তু এটাকে এস্টাবলিশ করার জন্য, এটাকে আরো দালিলিক করার জন্য যদি এরকম একটা উদ্যোগ সরকার নিতেন তাহলে হয়তো ভালো হতো। কিন্তু কোন সরকারই সেরকম একটা উদ্যোগ নেন নাই, এবং কেন নেন নাই সেটা তার আমি বলতে পারছি না বা আপনিও বলতে পারবেন না। তবে আমি আশা করি শহীদদের প্রতি উপযুক্ত সম্মান জানানোর জন্য এবং সঠিক শহীদগণের পরিবার যেন তার বেনিফিট পায়, তার জন্য রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টাকে সমাধান করা প্রয়োজন বা প্রয়োজন বলে আমি মনে করি। আমি সে প্রস্তাব রাখছি, আহ্বান রাখছি। আপনার কি মনে হয় যে এই যে 53-54 বছর পর্যন্ত যেভাবে বাংলাদেশ চলেছে বা বাংলাদেশ চলছে এখনো, স্বাধীনতা বলা হয় যে সেটা প্রথম স্বাধীনতা, এটা দ্বিতীয় স্বাধীনতা, আপনি কি বিষয়টা এভাবে মনে করেন কিনা? 5ই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, তো প্রথম স্বাধীনতার অর্জন আপনাদের, আপনি কি মনে করেন যে এরকমই একটি যুদ্ধ হয়েছে, আরেকটি যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ? প্রশ্নটা আপনি করেছেন, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার বাবাকে যদি জিজ্ঞেস করতেন তাহলে উনি বলতেন 1947 সালের 14ই আগস্ট একটা স্বাধীনতা দিবস। আমরা আমাদের স্কুল জীবনে 14ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে এসেছি, উদযাপন করেছি। আমার 22 বছর বয়স এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তারুণ্যের সময় বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্ম হয়েছে। এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। সেটাকে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি। এটাকে আমাদের লিটারেচারে, আমাদের সাহিত্যে এটাকে স্বাধীনতার যুদ্ধ না বলে মুক্তিযুদ্ধ হিসাবেই অভিহিত করা হয়েছে। আমি বা আমার মতো লক্ষ লক্ষ তরুণ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির খেদমতে, জাতির সেবায়, জনগণের জন্য যেই উদ্যোগ নিয়েছিলাম, যেই ত্যাগ স্বীকার করেছিলাম, 2024 সালে এসে আমাদেরই মতো তরুণ বা 1 বছর 2 বছর আগে বা পরের বয়সের এই জেনারেশন, যাদেরকে আমরা জেনারেশন জি বা জেনারেশন জুমার্স বলছি, ছাত্র জনতা যাদেরকে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নামে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ব্যানারে
তারা একই প্রকারের একটি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের সেবায়, বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষাকে একটা রূপ দেওয়ার জন্য। এটা বাস্তবতা হলো কি যে নদীর পানিতে ময়লা পড়তে পড়তে পানি অস্বচ্ছ হয়ে যায়। জানলা দরজা, আপনার বাসার সিট কাভার, বিছনার চাদর যদি আপনি ঝাড়া মোছা না করেন তাহলে এটা ময়লা হয়ে যাবে। লোহার জিনিসের রং না করলে জং পড়ে যাবে। তাহলে 52-53 বছরে বিভিন্ন প্রশাসনিক অসুবিধায়, রাজনৈতিক অসুবিধায় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার 1971 সালের মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, যে মর্ম, যে স্পিরিট, সেটার মধ্যে জং পড়েছিল, সেটার মধ্যে ময়লা পড়েছিল, সেটাকে বাধাগ্রস্ত হয়েছিল। এটাকে দূর করার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামটাকে এক একজন এক নামে ডাকতে পারে, তবে সর্বজন বিদিত, সর্বজনের নিকট প্রিয় নাম হচ্ছে, তারা বলছেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা। সেই 36 জুলাই বলুন বা 5ই আগস্ট বলুন,